আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলির সাথে আমরা চলে আসলাম আমাদের ইতিহাসের দ্বিতীয় পাঠ, অর্থাৎ মামলুক বংশের যে শাসন সেটা নিয়ে। অর্থাৎ তোমাদের এখান থেকে কিন্তু নবীনী থাকে, অর্থাৎ এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নবীনী আমরা দেখবো। মাত্র কয়েক মিনিটে আমরা অনেকগুলো তথ্য পড়ে ফেলবো মামলুক বংশ সম্পর্কে। চলো দেরি না করে আমরা আলোচনা শুরু করি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মামলুক বা দাস বংশ, অর্থাৎ মামলুক শব্দের অর্থ হচ্ছে দাস, ঠিক আছে। আর কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠা করেন মামলুক বা দাস বংশ, এটি পাঠান বা আফগান বংশোদ্ভূত। বিষয়টা বুঝছো? অর্থাৎ এটা প্রতিষ্ঠা করছেন কুতুবউদ্দিন আইবেক, ঠিক আছে। এটা হচ্ছে এই মামলুক বা দাস বংশটা, এটা হচ্ছে পাঠান বা আফগান যে বংশোদ্ভূত, ঠিক আছে। তারপরে যদি চাই আমরা যে মামলুক বা দাস বংশের শাসক ছিলেন 11 জন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভিআইপি দিয়ে রাখতে পারো তোমরা। অর্থাৎ এই দাস বংশের শাসক ছিলেন 11 জন। কুতুবউদ্দিন আইবেকের জন্মস্থান হচ্ছে তুর্কিস্তানে, অর্থাৎ বর্তমান যে তুরস্ক, এই তুর্কিস্তানে ছিল কুতুবউদ্দিন আইবেকের জন্ম। তুর্কি শব্দ আইবেক অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে, এটাও ভিআইপিতে রাখতে পারো তোমরা, যে এই যে আইবেক শব্দের অর্থ কি? আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। আচ্ছা, তারপর যাই আমরা, কুতুবউদ্দিন চন্দ্রগ্রহণকালে জন্মগ্রহণ করায় পিতা তার নাম রাখেন আইবেক। অর্থাৎ তিনি যেহেতু জন্মগ্রহণ করেছেন চন্দ্রগ্রহণ কালে, অর্থাৎ যখন চন্দ্র গ্রহণ হচ্ছিল তখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে তার নাম হয়েছে কুতুবউদ্দিন আইবেক, তার নাম রাখা হয়েছে আইবেক। আচ্ছা, চলো আমরা তারপরে যাই। দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক। অর্থাৎ দিল্লির সালতানাত যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। এখানে কিন্তু তোমাদের একটু কনফিউশন লাগে যে দিল্লির সালতানাত কে প্রতিষ্ঠা করেছেন, কুতুবউদ্দিন আইবেক না মোহাম্মদ কুলি? তো এখানে উত্তরটা কিন্তু হবে কুতুবউদ্দিন আইবেক। তারপর যদি যাই আমরা, গিয়াসউদ্দিন মাহমুদ সুলতান উপাধি দান করেন কুতুবউদ্দিন আইবেককে। তাহলে কে কুতুবউদ্দিন আইবেককে সুলতান উপাধি দান করেছেন, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন এই যে গিয়াসউদ্দিন মাহমুদ সুলতান উপাধি দান করেছিলেন কুতুবউদ্দিন আইবেককে। তাহলে কুতুবউদ্দিন আইবেকের আরেকটা উপাধি হচ্ছে সুলতান, সেটা বুঝছো? তারপর যদি যাই আমরা, কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ করেন অশ্বপৃষ্ঠ থেকে পড়ে, অর্থাৎ অশ্বপৃষ্ঠ থেকে পড়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি কিন্তু ইন্তেকাল করেছিলেন। এটা অন্য একটি ঘটনা, এটা আমরা এখানে আলোচনা করছি না। কুতুবউদ্দিন, দেখো এই যে কুতুবউদ্দিন আইবেক মারা যান 1210 খ্রিস্টাব্দে। সালগুলো যদিও ইম্পর্টেন্ট, আমরা জানা থাকা দরকার যে কুতুবউদ্দিন আইবেক জন্মগ্রহণ মারা যান 1210 খ্রিস্টাব্দে। তারপর যদি যাই আমরা পরবর্তী অংশে আমরা দেখি আমাদের জন্য আর কি আছে। তারপরে যাইবো আমরা, কুতুবউদ্দিনের জামাতা ছিলেন ইলতুৎমিশ, অর্থাৎ কুতুবউদ্দিনের যে মেয়ের জামাই ছিল ইলতুৎমিশ, আমরা জানি এই ইলতুৎমিশ ছিলেন তুর্কিস্তানের ইলবারি গোত্রের লোক। তিনি ছিলেন ইলবারি গোত্রের লোক। এটা কিন্তু আসে যে এই যে ইলতুৎমিশ তিনি কোন গোত্রের লোক ছিলেন? তিনি ছিলেন ইলবারি গোত্রের। দাস ব্যবসায়ীদের কাছে ইলতুৎমিশকে বিক্রি করে দিয়েছিলেন তার ভ্রাতাগণ, অর্থাৎ তার ভাইয়েরা। ইলতুৎমিশের যে ভাইয়েরা ছিল তারা কি করেছিল? এই ইলতুৎমিশকে তোমার বিক্রির কাছে, দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। তারপর যদি যাই আমরা, ইলতুৎমিশ গোয়ালিয়র অধিকার করেন 1232 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশ বাগদাদের খলিফা, এই যে দেখো, ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে 1229 খ্রিস্টাব্দে সুলতান আজম খেতাবি লাভ করেছিলেন। অর্থাৎ ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে যে উপাধিটা লাভ করেছিলেন সেটা হচ্ছে সুলতান আজম। এটা আমাদেরকে জানা রাখতে হবে। তারপর যে মিনহাজুস সিরাজের লিখিত বিখ্যাত গ্রন্থ যে তাবাকাতে নাসিরি আমরা এটা পড়েছি। তারপর হচ্ছে যে তাবাকাতে নাসিরি শেষ হয় 23 খণ্ডে। তাহলে তাবাকাতে নাসিরিটা কয় খণ্ডে শেষ হইছে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 23 খণ্ডে শেষ হইছে। ইলতুৎমিশ উত্তরাধিকারী মনোনীত করেন সুলতানা রাজিয়াকে, অর্থাৎ এই ইলতুৎমিশের পরে যিনি সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি হচ্ছেন সুলতানা রাজিয়া। ভারত উপমহাদেশের একমাত্র নারী শাসক তিনি ছিলেন এই সুলতানা রাজিয়া। তিনি কিন্তু ইলতুৎমিশের পরে তিনি এই ক্ষমতাতে বসেছিলেন, আবার ইলতুৎমিশ তাকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। ইলতুৎমিশের মৃত্যুর পর সিংহাসনে বসেন রুকুনুদ্দিন ফিরোজ শাহ। ইলতুৎমিশের যে মৃত্যুর পরে তার সিংহাসনে বসেছিলেন রুকুনুদ্দিন ফিরোজ শাহ। রাজ্য শাসনে সুলতানা রাজিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখা হয় তার নারীত্বকে। এটা কিন্তু প্রশ্ন আসে যে এই যে রাজ্য শাসক হিসেবে বা তোমার কি বলে, রাজ্য শাসনে সুলতানা রাজিয়ার সবচেয়ে বড় দুর্বল সাইড যেটা দেখা হয় সেটা হচ্ছে তার নারীত্ব। তিনি নারী, এটাই ছিল তার সবচেয়ে দুর্বল পয়েন্ট। তারপরে যদি যাই আমরা, মামলুক বংশ থেকে আমাদের আরো যে প্রশ্নগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো আমরা একটু খেয়াল করব। এই যে আর কয়েকটা তথ্য, ঠিক আছে, আর কয়েকটা তথ্য দেখি আমরা। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন। এই যে গিয়াসউদ্দিন বলবন তিনিও মামলুক বংশের একজন
কি ছিলেন, শাসক ছিলেন। এই গিয়াসউদ্দিনের প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন। এটা কিন্তু আসে যে গিয়াসউদ্দিনের প্রকৃত নাম কি, তার প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন। তারপর যদি যাই আমরা, গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে আরোহণ করেন 60 বছর বয়সে। 60 বছর বয়সে গিয়াসউদ্দিন বলবন তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন 60 বছর বয়সে। এই ছিল আমাদের মামলুক বা দাস বংশের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং জীবনে কাজে লাগতে পারে। ইতিহাস তুমি যেহেতু পড়বা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো তোমরা যারা ইতিহাসটাকে চমৎকার ভাবে ছোট ছোট তথ্যের আলোকে পড়তে চাও, বা আমাদের সাথে একটা মহাযাত্রা, বা বলতে পারবো যে আমাদের সাথে তোমাদের বইগুলো রিভাইজ করতে চাও, আমাদের কিন্তু আলিম সাথে তৃতীয় সেমিস্টারের যে কোর্স সেটা কিন্তু সমাগত, খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের সেই কোর্সে এরকম ভাবে হাতে ধরে ধরে পড়তে চাও, তোমরা যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ইনশাআল্লাহ তোমাদের সাথে পড়া হবে, গল্প হবে, ইতিহাস জানা হবে, ইতিহাস চর্চা হবে। ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাও আমাদের সাথে। দেখা হবে ক্লাসে। আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।